যে আসছে ভোট ঘোষণার আগেই প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে বৈঠকে ঠিক হবে কোন কোন জায়গা সেনসিটিভ এবং সেখানে কত পরিমাণ কোম্পানি মোতায়েন হবে। সোমরাজের কাছে জানতে চাইবো এখনো পর্যন্ত কোন কোন জায়গা চিহ্নিত করতে পেরেছে কমিশন। দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা জেলাতেই বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে বিশেষ করে কোনো প্রস্তাব রয়েছে নাকি, বা রাজ্য পুলিশের বিচারে কোন কোন জেলা বা কোন কোন জেলার কোন কোন অঞ্চল স্পর্শকাতর অঞ্চল রয়েছে যেখানে তারা মনে করছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে, রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলা থেকে তা আজ জানতে চাইবে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল অবজারভার নেতৃত্বে এই বৈঠক হবে, যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন। প্রথমে কথা ছিল বিকেল 5টা থেকে বৈঠক হবে, যেহেতু প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বৈঠক রয়েছে তাই সেই বৈঠকের সময়সীমা পিছিয়ে সন্ধ্যে 7টা করা হয়েছে এবং এই বৈঠকেই কার্যত চূড়ান্ত হয়ে যাবে এই যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে 240 এবং 240 অর্থাৎ 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, কোন কোন জেলায় কত সংখ্যক মোতায়েন করা হবে, আজকেই তা চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবার দেখাবো, আমরা শনিবারই দেখিয়েছিলাম যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ভোট ঘোষণার আগে, এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয় কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে, আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরো 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয় কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে, আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ইডি নোটিশ পাঠানোর ব্যাপারে যথেষ্ট সতর্ক। সব দিক খতিয়ে দেখে তবেই নোটিশ পাঠানোর এখনো পর্যন্ত নির্দেশ। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। নোটিশ পাঠানোর ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, কেন এরকম নির্দেশ দিতে হলো ইডিকে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা রাহুল নবীন তিনি সম্প্রতি একটি ত্রৈমাসিক বৈঠকে গুয়াহাটিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে অ্যাড্রেস করছিলেন।
করা হয়েছে যে যখনই নোটিশ পাঠানো হবে তখন যেন সব দিক খতিয়ে দেখে তবে নোটিশ পাঠানো হয়। তার কারণ দেখা গিয়েছে যে একাধিক ক্ষেত্রে তদন্ত গতি শ্লথ হয়েছে এবং নোটিশ পাঠানোর ক্ষেত্রেও বেশ কিছু তড়িঘড়ি করা হয়েছে, যার ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ক্রেডিবিলিটি সেটার উপর অনেকটা বেশি প্রশ্ন উঠে গিয়েছে। তার কারণ কনভিকশন রেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনেকটা কম এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে সর্বোচ্চ আদালতও বারবার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর প্রশ্ন তুলেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে যে অনগোয়িং ইনভেস্টিগেশন যেগুলো চলছে ইডির হাতে সেগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। বেশ, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, এই সোনাঝুরি হাট খোলা থাকবে না দোলে। 3 এবং 4 মার্চ সোনাঝুরির হাট বন্ধ থাকবে। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কেন সিদ্ধান্ত, কার সিদ্ধান্ত? দেখো, আমরা একদম যেটা বলে রাখবো, সোনাঝুরি যে হাট কমিটি রয়েছে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে 3 তারিখ এবং 4 তারিখে আমাদের দোল এবং বসন্ত উৎসব যে রয়েছে তখন যেভাবে পর্যটকেরা সোনাঝুরি হাটের মধ্যে গিয়ে ভিড় করে, পাশাপাশি রং আবির খেলা হয় এবং তার জন্য কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এমনটাই কিন্তু আশঙ্কা করছিল পরিবেশবিদরা, এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কোর্টে একটি মামলাও চলছে। আর যাতে কোনোভাবেই সোনাঝুরি হাটের ওপর কোনো প্রভাব না পড়ে, হাট যেন বন্ধ না হয়ে যায়, সেই জন্যই কিন্তু ব্যবসায়ীরা আগে থেকেই তারা ঘোষণা করে দিল এবং লিখিতভাবে তারা বন দপ্তরকে জানিয়ে দিল যে 2 দিন তারা কিন্তু হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখবে। পর্যটকরা যাতে ওইখানে কোনোভাবে প্রবেশ করতে না পারে বা রং বা আবির না থাকে সেটা কিন্তু প্রশাসনকে দেখার আবেদন জানিয়েছে। বেশ, 3 এবং 4 তারিখ দোল এবং হোলির দিন আমরা সোনাঝুরি হাট কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে সোনাঝুরি হাটটা বন্ধ থাকবে। আমাদের জেলা শাসককে চিঠি দিয়েছি, প্রশাসনিক স্তরের প্রত্যেক কর্তাকে আমরা চিঠি দিয়ে সেটা জানাচ্ছি। এটা পরিবেশ রক্ষার স্বার্থে, কারণ দোল এবং হোলির সময় বিপুল জনসমাগম হয় এবং মানুষজন ওখানে রং আবির খেলে, তাতে পরিবেশ রক্ষা করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে দোলের দিন এবং হোলির দিন হাটটা বন্ধ রাখবো। কোচবিহারে আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ, আর কাটমানির প্রতিবাদে একেবারে বাড়ি ভাঙচুর, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। দেখুন, চেয়ার পড়ে আছে, চেয়ার ভেঙে আবাসে যে টাকা, সেই টাকাতে কাটমানি চাওয়া হচ্ছে, তার প্রতিবাদে ভাঙচুর। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল পার্টি অফিসেই এই চেয়ার ভাঙচুর, মাথা ভাঙা। কি অভিযোগ দেখুন। ওইখানে 12-13 জন লোক আসলো, আমার কাছে টাকার কথা আলাপ তুলছে। টাকা দেবো না আমি, মোট কথা আমি ডিলিট করে দিলাম, আমি টাকা দেবো না। কিসের টাকা চেয়েছি? ঘরের টাকা দেবো না আমি। এই 3 জনে আরো আমার ভাই ভাসতে আরো কয়েকজন আছে, সবাই নিয়ে পার্টি বসে কি ব্যাপার, থার্ডিংটা কিসের? টাকা না দিলে ঝাল বুঝতে হবে কি ঝাল। এটা মমতা মার্জির টাকা, এটা কারো তো ব্যক্তিগত টাকা না। তারপরে ওরা পার্টি শেয়ার ওরা নিজেই ভাঙ্গে, আমার কাছে খবর আসলো, নিজে ভাঙ্গে প্রশাসনকে জানাইলো। কত টাকা চাইছিল আপনার? 20-25 হাজার টাকা করে দিতে, ঘর প্রতি লাগবে 3টে 75,000 টাকা লাগবে। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, এখানে তৃণমূল নেতারা অভিযোগ করছেন যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি করিয়েছে। আসলে কি সাধারণ মানুষের ক্ষোভ? দেখো, মাথাভাঙা মাদ্রাসা চৌপতি সংলগ্ন ডাঙ্গোবা এলাকার এই ঘটনা। সেখানে যারা ঘর পেয়েছেন উপভোক্তা, তাদের যেটা অভিযোগ, তারা ঘরের কাজ করতেন এবং তৃণমূল নেতৃত্বরা এসে এই যে আবাসের ঘর পেয়েছেন তার জন্য তারা 20 থেকে 25,000 টাকা চাইছেন। আচ্ছা। এবং সেই টাকা তারা দেবেন না বলেছেন, সেই জন্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং টাকা দিতে হবে বলে চাপ দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। এবং কেন তাদেরকে টাকা দিতে হবে সেই ঘটনার প্রতিবাদে তারা দলীয় কার্যালয়ে যান এবং সেখানে তারা এর জবাব দিয়ে যান এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এই পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তাদের যেটা দাবি যে পাড়ায় সমাধান প্রকল্পে বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে এবং সেই কাজ বিষয় নিয়ে তারা আলোচনা করছিলেন এবং সেখানে বিজেপির কিছু লোকজন আসে এবং তৃণমূল আর বিজেপির রাজনৈতিক তরজা দেখি। আমরা আমাদের বুথের পাড়ায় সমাধান প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করতে থাকি। ওই সময় আমাদের বুথের বিজেপির যিনি বুথ সভাপতি আবুল হোসেন এবং আশরাফুল আলমের নেতৃত্বে ওরা 15-16 জন অতর্কিতে পার্টি অফিসে ঢুকে যে আমাদের রাস্তাটা একবারে 300 মিটার করতে হবে, 8 ফুট করতে হবে। তো আমরা বললাম, ভাই পাড়ায় সমাধানের 10 লক্ষ টাকার কাজ তো সবাই পাবে, প্রত্যেকটা পাড়ায় পাবে, ওরা মানবে না, করতেই হবে। হ্যাঁ, এই কথা বলে
মানে আমাদের উপর অতর্কিতে মানে আক্রমণ শুরু করলো, চেয়ার টেবিল ভাঙচুর শুরু করলো। আমরা আমাদের বুথে কোনো মানুষের কাছে আমরা একটা টাকাও আমরা ঘরের টাকা কোনোদিন দাবি করি নাই। তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েতরা সেখানে পাবলিক যারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের কাছে প্রচুর পরিমাণ টাকা ডিমান্ড করেছে। পার্টি অফিসে গিয়ে জানতে চায় কেন আমরা টাকা দেব, তাদেরকে আরও ধমক চমক যখন দেয় তারা সম্মিলিতভাবে সেই চেয়ার টেবিল ভাঙচুর করেছে, এইগুলো আমরা জানতে পেরেছি। সেখানে বিজেপি নাই বললেই চলে। সেখানে যে বিজেপির ঘরের লোকও ঘর পায়নি, যে তৃণমূলের যে লোকজন ঘর পেয়েছে এবং বিশেষ সম্প্রদায়ভুক্ত তারা, এবং সেই লোকজনই সেখানে ঘর ভাঙচুর করেছে। সেখানে বিজেপির ক্ষমতা নেই, সেখানে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করে।